ভট স্বাহা, ওং ভট স্বাহা, ওং ভট স্বাহা। এটা 13 নম্বর লাশ। আর প্রতিবার লাশের সাথে লেবু আর লঙ্কা পাওয়া যাচ্ছে। এর থেকে এটা পরিষ্কার যে এর মধ্যে কোনো একজন তান্ত্রিকের হাত আছে। কিন্তু কোথায় পালাবে ও? একদিন না একদিন তোকে আমি ধরবই, তখন দেখাবো মজা। শহরে একটার পর একটা মেয়ের মৃত্যু সকলকে নাড়িয়ে দিয়েছিল। কে ছিল এই মৃত্যুগুলোর পেছনে? এর পেছনে কি কোনো বড় গ্যাং ছিল, নাকি কোনো কুসংস্কার ঘিরে ছিল এই ঘটনা? নমস্কার, আমি হচ্ছি শক্তি আনন্দ, আর ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই সিরিয়াল কিলিং বিহারের পাটনা শহরে হচ্ছিল। পুলিশের কাছে এই কেসটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নাগরিকদের সুরক্ষার সাথে পুলিশ ডিপার্টমেন্টের সম্মানও টানাপোড়েনের মধ্যে ছিল। আরে দিদি, তুমি এখানে? তোর বার্থডে, সেই জন্য এসেছি। হ্যাপি বার্থডে জুহি। থ্যাংক ইউ দিদি। এবার তুমি বসো। দিদি, যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? কত কিছু করেছো তুমি আমার জন্য। আমাকে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, এমনকি নিজের খেয়াল রাখাও শিখিয়েছো। নাও, তুমি না ভীষণ ভালো দিদি, সত্যি। আরে আরে ঠিক আছে, এতটা প্রশংসা করারও দরকার নেই। এনজিও চালাই তো এটা তো আমাদের কাজ, অসহায় মানুষদের সাহায্য করা। আর আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ। আপনি সাধারণ মানুষ হয়তো অন্য কারোর জন্য, আমার কাছে তো আপনি ভগবানের থেকেও বেশি। ওফো, তুই আবার শুরু করলি। আচ্ছা এসব ছাড়, এখন বল এটা বার্থডের দিন এরকম একটা জামা কেন পরেছিস? আচ্ছা চল, আমি না তোকে একটা খুব সুন্দর ভালো ড্রেস দিচ্ছি। অন্তত আজকের দিনটা তো একটা ভালো জামা পরতে পারিস, তাই না তুই? আর তাছাড়াও জামা কাপড় নেওয়ার পরে আমি তোকে একজনের সাথে দেখা করাবো। তোর কলেজের ফিজের কথাও বলেছি। এবার তো তুই কলেজে ভর্তি হতে পারবিই পারবি। সত্যি দিদি? একদম সত্যি। তুমি ভীষণ ভালো দিদি, থ্যাংক ইউ দিদি। দিদি, সত্যি কি এই লোকটা আমার ফেস দিতে রাজি হবেন? 10 বার জিজ্ঞেস করেছিস তুই। আচ্ছা তুই বল আর কতবার হ্যাঁ বলবো? নিজের ভাগ্যের উপর তো আমার বিশ্বাসই হচ্ছে না, তাই তো তোমাকে এতবার করে জিজ্ঞেস করছি। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। জুহি, তোকে একাই ওনার সাথে দেখা করতে হবে। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু দিদি আমি একা, কিন্তু কি করে? এগোতে হবে তোকে, সাহস রাখ। আমি তো সবসময় তোর সাথে থাকতে পারবো না, তাই না? দেখ, ঘাবড়াবি না, উনি আগে থেকে তোর ব্যাপারে সবকিছু জানেন। ঠিক আছে, আমি আসছি। নমস্কার।
স্যার, আমার নাম জুহি। দিদি নিশ্চয়ই আমার ব্যাপারে আপনার কাছে বলেছেন। কলেজের ফিজের জন্য সাহায্য চাইছিলাম। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি যেতে চাই না কলেজে, আমার লাগবে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ওনার এত বড় সাহস! আমাদের এনজিওকে ডোনেশন দেন বলে এই ধরনের কাজ করবেন উনি? যে উনি যে কারোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারেন? আমি ছাড়বো না ওনাকে। তুই চল আমার সঙ্গে, আমরা এক্ষুনি গিয়ে পুলিশে কমপ্লেন করব। না দিদি, আমি পুলিশের কাছে যাব না। উনি উনি আমার ভিডিও করে রেখেছেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। যদি পুলিশের কাছে যাই তাহলে উনি ওই ভিডিওটা সব জায়গায় দিয়ে দেবে। দিদি দিদি, তুমি শুধু ওই ভিডিওটা যেন বাইরে না বেরো। উনি আমার ভিডিও করে রেখেছেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। বাই বাবা। কি হয়েছে বাবা, এত চিন্তিত কেন লাগছে? জানি না পুলিশের কি হয়েছে। শহরে এতগুলো মেয়ের জীবনহানি হয়ে গেল, কিন্তু পুলিশ হাতের উপর হাত রেখে বসে রয়েছে। আচ্ছা বাবা, আমি অফিস যাচ্ছি। মা, তুই নিজের খেয়াল রাখিস। দেখ মা, আমার কাছে তুই সবকিছু। যদি তোর কিছু হয়ে যায় তাহলে। বাবা তুমি চিন্তা করো না। মা শোন, আমার বন্ধু অরবিন্দ আছে, তার মেয়ে তোর সাথে দেখা করবে। ওদের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। যদি পারিস তাহলে একটা চাকরি জোগাড় করে দিস। হ্যাঁ হ্যাঁ বাবা। বাই দ্য ওয়ে, ওর নাম কি? আমার নাম কবিতা। আমার কাজের খুব দরকার, প্লিজ আমাকে যে কোনো একটা কাজ দিন। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, যা খুশি। ঠিক আছে, তুমি কাল এসো, আমি দেখছি কি করতে পারি। ধন্যবাদ দিদি। মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে। কবিতা, কবিতা, হ্যাঁ দিদি। মাছ রান্না করতে পারো? হ্যাঁ। হ্যাঁ শিলা, আমরা আমাদের পরের কাজটা ক্যান্সার পেশেন্টসদের জন্যই করব। দিদি, আমি পরে কথা বলবো। কবিতা, এসব কি হয়েছে তোমার? এসো এসো। হ্যাঁ সাবধানে, এখানে বসো। এই নাও। এসব এসব কি করে হলো? দিদি, ওই লোকটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। ওই লোকটা আমার ভিডিও বানিয়েছে। এসব এসব তুমি কি বলছো কবিতা?
আমি খুব ভালো করে চিনি ওনাকে। অসহায় মেয়েদের জন্য উনি লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেন, আর তারপর এসব। আমি তো এইসব কথা বিশ্বাসই করতে পারছি না। সব কিছু আমার দোষ। আমি ওনাকে একটু বেশি বিশ্বাস করেছি। কবিতা, আমায় ক্ষমা করে দাও। আমিই পাঠিয়েছিলাম তোমাকে ওখানে। না দিদি, তোমার কোনো দোষ নেই। কিছু কিছু লোক ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর ইনিও সেটাই করেছেন। তুমি চিন্তা করো না, আমি কথা বলবো ওনার সাথে। আর যতক্ষণ না আমি তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিচ্ছি, আমি ওনাকে ছাড়বো না। না দিদি, আমার যে সম্মানটা নষ্ট হচ্ছে সেই সম্মানটা আমি আর ফিরে পাবো না। আমাদের এটা করা ঠিক হবে না। আমার ন্যায় বিচার চাই। আমরা পুলিশের কাছে যাব। দেখো কবিতা, আমি বুঝতে পারছি যে অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলা খুব বড় কথা, কিন্তু দেখো, যাতে তোমার সম্মান নষ্ট হয় সেরকম ঘটনাকে চেপে রাখাই ভালো। আর তাছাড়া তুমিই তো বলেছিলে যে ওরা নাকি তোমার ভিডিও বানিয়ে নিয়েছে। একবার ভাবো, যদি ওই ভিডিও লোকের সামনে চলে আসে, তাহলে তো তোমার বাড়ির লোক তো এমনিতেই মারা যাবে। না দিদি, আমার পরিবার তখন মারা যাবে যখন ওরা এটা জানতে পারবে যে আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলিনি। দিদি, ওই লোকটা আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে। যতক্ষণ না ওই লোকটাকে আমি শাস্তি দিতে পারছি, ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। হ্যালো, আবার লেবু আর লঙ্কা। এই লেবু লঙ্কার তো নিশ্চয়ই রহস্য আছে। আসলে কে হতে পারে সেই তান্ত্রিক? সমাজের বুকে এমন কিছু মানুষ থাকে যারা দিনের আলোয় হয়তো সমাজসেবা করে, কিন্তু যেই মুহূর্তেই সূর্যাস্ত হয় তারা অসহায় মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। শ্লীলতাহানি, কিডন্যাপিং, ব্ল্যাকমেলিং, এইসব কাজে বারখার সাথে এমন কিছু মানুষ ছিল যারা ছিল শক্তিশালী। যে মেয়ে প্রতিবাদ করত তার মৃতদেহ পাওয়া যেত। কারা ছিল এইসব কাজের পেছনে? যদি এই গোটা খেলাটার মাস্টার মাইন্ড বারখা হয়ে থাকে, তাহলে মার্ডার স্পটে সুন্দরকে কেন দেখা যেত? সুন্দর আর বরখা কি একে অপরের সাথে যুক্ত ছিল? যাই হোক না কেন, এই বিষয়টা পরিষ্কার যে এটা ছিল একটা অর্গানাইজড ক্রাইম। কিন্তু এখনো এই গল্পের অনেকগুলো রহস্যভেদ বাকি আছে। ওং ভট স্বাহা, 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 ওং ভট স্বাহা। ইয়েস স্যার। এসব কি হচ্ছে আমাদের শহরে ইন্সপেক্টর? প্রতিদিন কোনো না কোনো মেয়ের মার্ডার হচ্ছে, আর আপনি কিছুই করছেন না। খুনি আপনাদের চোখে ধুলো দিয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে। স্যার, এই কেসটাকে সলভ করার জন্য আমরা যতটা চেষ্টা করার করছি, কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। স্যার, কালকে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, ওর নাম কবিতা। ও চাকরির জন্য যার কাছে গেছিল, আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করেছি। সেও বলল ও ইন্টারভিউ দিয়ে চলে গেছিল। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি স্যার, কিন্তু আমাদের আফসোস এটাই যে আমরা এখনো প্রমাণ পাইনি কিছু। দেখুন, আমি অজুহাত শুনতে চাই না, শুধু রেজাল্টটা চাই। যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে আপনি জেলের ভিতরে ঢোকান, বুঝলেন? ইয়েস স্যার। আরে বাবা, কখনো তো একটু বিশ্রাম নিয়ে নাও। যখন দেখি তখনই শুধু কাজ কাজ আর কাজ। আরে তুমি এমএলএ, তোমার আশেপাশে লোকজনদের রাখো, বডিগার্ড রাখো, আর ওদেরকে একটু ভয় দেখিয়েও রাখো।
আমি কতবার তোমাকে বলেছি আমার ভাইকেই তোমার সাথে রেখে দাও। আরে আমি মানছি যে ও একটু বোকাশোকা, কিন্তু যাই বলবে করে তো দেবে ও। এমনিতে তো আমি তোমার ভাইয়ের দিদিকে তো সামলাচ্ছি, এবার তার থেকে বড় রিস্ক আমি আর নিতে পারছি না। কিন্তু তাও যখনই দেখি শুধু কাজ আর কাজ, একটু আরাম তো করবে। ঠিক আছে, তোমার এই কথাটা শুনবো আমি, গিয়ে রেস্ট নিয়ে চলো। চলো। বরখা, ও হচ্ছে বরখা, এনজিও চালায় আর মেয়েদের সাহায্যও করে। ঠিক আছে, তুমি কথা বলো। বসো। দিদি কোথায় জামাইবাবু? দিদি তো হলে বসে আছে, ওই যে। হলে? হ্যাঁ। হলে বসে আছে? হ্যাঁ। আপনাদের মতো অনেক কম লোক আছে যারা এত সুন্দরভাবে কাজ করে। আমি চেষ্টা করব যে আপনাদের এনজিও যেন সরকারি সাহায্য পায়, কিন্তু ততক্ষণের জন্য আপনি এটা রাখুন। অসংখ্য ধন্যবাদ। দিদি দিদি টাকা দাও না, ব্যাটটা ভেঙে গেছে আমার। ব্যাট ভেঙে গেছে? কিভাবে? কে জানে দিদি। কোনো ব্যাপার না, নিশ্চয়ই দেব। ঠিক আছে, তুমি এত ভাবছো কেন? নতুন ব্যাট চাই তো? ঠিক আছে, দিচ্ছি। দুদিন পরে বুধবারে আবার নতুন একজন চাই। অসম্ভব। কাজটা অসম্ভব বলেই তো তোমাকে রাখা হয়েছে। যে করে হোক ব্যবস্থা করো। ছাড়ুন, ছাড়ুন আমাকে। বরখামা। বাবা তুমি? হ্যাঁ, তোর জন্য খাবার নিয়ে এসেছি, নিজের হাতে বানিয়েছি, তোর পছন্দের আলু ফুলকপির তরকারি। কি দরকার ছিল তোমাকে এত কিছু করার? তুমি তো জানো আমি আমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করি। আরে মা, আমি কোথায় রোজ রোজ বানাই, আজ ইচ্ছে হলো তাই বানিয়ে নিলাম। সত্যি বলছি মা, এই শহরে যা আজকাল হচ্ছে না, সেই ভয়ে আমাকে এখানে নিয়ে এলো। বাড়িতে বসে বসে মনটা খুব ঘাবড়ে গিয়েছিল, তোকে দেখে নিলাম, মন নিশ্চিন্ত হয়ে গেল। তুমি খেয়েছো? না, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তাহলে এসো, আজকে আমার সাথে খাবে। আমি জানি খাবার কম পড়বে না, আমি খুব ভালো করে জানি। তুমি অন্তত 4খানা রুটি তো এনেছো, কিন্তু তুমি ভালো করে জানো মাত্র 2টো রুটি খেয়েই আমার পেট একেবারে ভরে যায়। আমি প্লেটস নিয়ে আসছি। এই নাও। মা, আগে খাবারটা তো খেয়ে নে, তারপরে এসব করিস। হ্যাঁ প্লিজ, খাবারটা ব্যাস খেয়ে 1 নে। মিনিট বাবা। ব্যবস্থা হয়েছে কি না? এখনো পারিনি। আমি বেড়ে দিচ্ছি। দে মা, ফোনটা আমাকে দে, আমি এক্ষুনি মেসেজ যে দিচ্ছে তাকে বলে দেবো একটু পরে ফোন করতে, ঠিক আছে? না বাবা, ওই আসলে ডোনেশনের ব্যাপার আছে। ও, ব্যবস্থা না করতে পারলে তোমাকেই এখানে আসতে হবে। আসছে। শাড়ি পরে আসবে, ওটা আমার খুব ভালো লাগবে। ঠিক আছে। কি হয়েছে রে মা, ডোনেশন পেয়ে গেছিস? ওই সন্ধেবেলা ওনার সাথে দেখা করতে যাব বাবা। খেয়ে নিয়ে আমিও তোমার সাথেই বেরিয়ে যাব। ঠিক আছে।
শাড়ি পরে নিয়েছি, এখন বেরোবো। বরখামা, হ্যাঁ বাবা। মা আমি আমার বন্ধু অরবিন্দের ওখানে যাচ্ছি। সবিতার যবে খুন হয়েছে ও একদম পাগলের মতন হয়ে গেছে। আমার হয়তো আসতে একটু দেরি হয়ে যাবে। হ্যাঁ, আসতে হয়তো আমারও একটু দেরি হয়ে যাবে বাবা। তুমি চাবি টবের তলা রেখে দিও। ঠিক আছে মা, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনি যাকে খুঁজছিলেন না সে ও বোধহয় এখানেই আছে। বল, কার খুন করতে যাচ্ছিলিস তুই? এতগুলো মেয়েকে কেন মারলি তুই? আমি মারিনি, দিদিকে ডাকো, জামাই বাবুকে ডাকো। আচ্ছা সোনা, এখনই ডাকছি। ও যতক্ষণ না সত্যি বলছে ততক্ষণ মারো। লাগছে। জয় হিন্দ স্যার। ইয়েস স্যার। লাগছে তো। কনস্টেবল, গাড়ি বার করো। কি হয়েছিল স্যার? মানে বলতে চাইছি, আপনি কখন নোটিস করলেন? আসলে 1 মিনিট। হ্যালো, ঠিক আছে। স্যার, আপনার ওয়াইফের খুনিকে আমরা পেয়েছি। সেই মুহূর্তে আমাদের থানাতেই বসে আছে। কিন্তু আই এম সরি স্যার, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। তাড়াতাড়ি রিপোর্টটা লিখে নাও আর বডিকে পোস্টমর্টেমের জন্য পাঠাও। চলুন স্যার। স্যার, বরখা দেবী একদম ঠিকই বলছেন। আমরা অনেকগুলো সিডি চেক করেছি, এগুলো সব বরখা দেবীরই। ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এমএলএ স্যার, শহরে যে সমস্ত হত্যাগুলো হচ্ছিল তা নিয়ে খুব চিন্তিত ছিলেন না? এবার মার খেয়ে সত্যিটা বলবেন নাকি ভালো মুখে? ভেবে নিন। স্যার, বরখা দেবী একদম ঠিকই বলছেন। আমরা অনেকগুলো সিডি চেক করেছি, এগুলো সব বরখা দেবীরই। ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এমএলএ স্যার, শহরে যে সমস্ত হত্যাগুলো হচ্ছিল তা নিয়ে খুব চিন্তিত ছিলেন না? এবার মার খেয়ে সত্যিটা বলবেন নাকি ভালো মুখে? ভেবে নিন। চার বছর আগে এটা শুরু হয়েছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি বাইরে যাই,
বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজও করি, কিন্তু তার জন্য তোমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। কি করব, একজনকে দিয়ে আমার খিদেই মেটে না যে, তাতে আমি কিছু করতেও পারবো না। আমিও তো এটাই বলছি তোমাকে। তুমি না শুধু, তুমি কিচ্ছু করো না, যা করতে হবে এরপর থেকে আমি করব। তোমার যখনই মেয়ের দরকার হবে তুমি শুধু আমাকে বলে দিও, আমি ব্যবস্থা করে দেব। তুমি শুধু এভাবে রাতের পর রাত বাড়ির বাইরে থেকো না, আমার চোখের সামনে থেকো শুধু। আর তুমি শুধু ভবিষ্যতের কথা ভাবো, পার্টির কাজের ব্যাপারে খেয়াল রেখো, বাকি সব কিছু আমি দেখে নেব। সেই সময় রাধিকার পরিচয় বরখার সাথে হয়েছিল একটা অনাথ আশ্রমে। আর ঠিক তার পরের দিনই রাধিকা বরখাকে নিজের বাড়িতে ডেকেছিল এনজিওর ডোনেশন দেওয়ার জন্য। 51,000? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনি এই যে 51,000 টাকা দিলেন, এতে কতগুলো অসহায় মেয়ের মুখে হাসি ফুটবে। আপনাকে ভগবান আশীর্বাদ করবেন। ব্যাস 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 বরখা, এত প্রশংসা করতে হবে না আমার। আরে আপনি তো কিছু নিলেনই না, দাঁড়ান আমি এখনই আসছি। না না, তার কোনো দরকার নেই। এই নিন। এটা আরে জুস, বসুন বসুন। আচ্ছা রাধিকা ম্যাডাম, এবার আমি আসি। কোথায় লাগাতে হবে ক্যামেরা? কোথায় লাগাতে হবে ক্যামেরা? তারপর আমরা বরখার একটা এমন ভিডিও বানিয়েছিলাম যেটা দিয়ে আমরা বরখাকে ব্ল্যাকমেল করতাম, আর ওর থ্রুতেই নতুন মেয়েদেরকে আনাতাম। আর তারপর আমরা ওই মেয়েগুলোরও ঠিক সেরকমই ভিডিও বানাই যেরকম বরখার বানিয়েছিলাম। আমি যাবো না কলেজে, প্লিজ না, আমাকে ছেড়ে দিন প্লিজ না। আর তারপর আমরা ওই মেয়েগুলোরও ঠিক সেরকমই ভিডিও বানাই যেরকম বরখার বানিয়েছিলাম। আর এদের মধ্যে যাতে সেই ভয়টা থেকে যায়, তাই সেই সব ভিডিওগুলো বরখাকে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে কেউ যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা সব ভিডিওগুলো ভাইরাল করে দেব। ছাড়ুন, ছাড়ুন
আর ওই ভিডিওগুলো বানানোর সময় আমরা এটা খেয়াল রাখতাম যে যাতে সেই ভিডিওতে আমাদের মুখ না দেখা যায় আর না তো শরীর। আর তার সাথে সাথে আমরা হুমকিও দিতাম ওদের যে ওরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করার চেষ্টা করে তাহলে ওদের পরিবারকে শেষ করে দেব। কিন্তু কিন্তু কি? এই সব কাজের সাথে শুধু আমরাই যুক্ত ছিলাম না, আমরা ছাড়াও আরো অনেকেই যুক্ত ছিল। কারা যুক্ত ছিল? আমাদের পার্টির হাই কমান্ড আর বিপক্ষের কিছু অন্যান্য নেতারাও। কখনো কখনো একটা মেয়ের সঙ্গেই 4-5 জন মিলে। আর যখন কোনো মেয়ে বাধা দিত তখন আমরা তাকে মেরে ফেলতাম। আর এই কাজটা ঠিকঠাক হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য আমরা সুন্দরকে পাঠিয়ে দিতাম। তার মানে এই সবকিছুতে আপনার শালা আপনার সাথে জড়িত ছিল? একেবারেই না। সুন্দর মানসিকভাবে অসুস্থ। ও জানতো না যে ও ঠিক করছে নাকি ভুল করছে। শুধু আমরা ওকে যা বলতাম ও সেই কাজগুলো করত। সব যখন হলো, লেবু আর লঙ্কার রহস্যটা বলে দিন। সেটা আমরা ইচ্ছাকৃত রাখতাম যাতে আপনারা সকলে এটাই ভাবতে থাকেন যে এর পিছনে কোনো তান্ত্রিকের হাত রয়েছে। আপনি কিছু বলতে চান ম্যাডাম? আমি শুধু এইটুকু বলতে চাই ইন্সপেক্টর, যে এরা আমাকে শুধু ব্ল্যাকমেল করত আর আমি ব্ল্যাকমেলড হতাম। 2-3 দিন আগে আমি ওনার বাংলোতেও গিয়েছিলাম ওনার স্ত্রীকে এটা বলতে যে আমি আর এইসব করতে পারবো না। কিন্তু নিজের বুদ্ধি বেশি খাটাতে যাবেন না বরখা। আমাকে না করার অর্থ বোঝেন আপনি? আপনার এই ভিডিওগুলো যদি আমি বাজারে ছেড়ে দিই তাহলে কোথাও মুখ দেখানোর অবস্থায় থাকবেন না আপনি, বুঝেছেন? আর আপনার চাই বা কি? চেক তো দিচ্ছি আমি আপনাকে, আপনি শুধু মেয়েদের খেয়াল রাখুন। এই নিন। আমার নিজের সম্মানহানির ভয়ে আমি রাধিকা ম্যাডামের বিরুদ্ধে যেতে পারিনি। কিন্তু তার থেকেও বড় কথা এটা ছিল যে গত 4 বছরে আমি এটা জানতেই পারিনি যে আমাকে ধর্ষণ করার তারপরে যা কিছু হয়েছে তার পেছনে এনার হাত ছিল। আমি তো এটাই ভাবতাম যে উনি একজন ভালো মানুষ আর শুধুমাত্র ওনার স্ত্রী খারাপ, আর উনি ওনার স্ত্রীর চক্করে ফেঁসে গেছেন। কিন্তু আজ যখন উনি ওনার বাংলোর দরজা খুললেন তখন আমি অবাক হয়ে গেলাম। ওনার যা করার ছিল উনি করে ফেলেছেন। আমি তো সবসময় এটাই ভাবতাম যে রাধিকা এই সবকিছু নিজের ভাইয়ের জন্য করছিল। কিন্তু ওই দিন আমি জানতে পারলাম যে আসল অপরাধী তো এই এমএলএ নিজে। কিন্তু আজ যখন উনি ওনার বাংলোর দরজা খুললেন তখন আমি তো অবাক হয়ে গেলাম। যা করার ছিল উনি করে ফেলেছেন। আমি তো সবসময় এটাই ভাবতাম যে রাধিকা এই সবকিছু নিজের ভাইয়ের জন্য করছিল। কিন্তু ওই দিন আমি জানতে পারলাম যে আসল অপরাধী তো এই এমএলএ নিজে। আর আমি সবসময় এটাই ভাবতে থাকতাম যে ভালো মানুষ কোথায়, কে সেই ভালো মানুষ। আর তখনই ওনার পার্টির দপ্তর থেকে ওনার কাছে ফোন আসে আর উনি চলে যান। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর না, আমি এইসব আর কোনোভাবে সহ্য করব না। আর তখনই আমি রাধিকাকে ফোন করলাম আর ওকে ওখানে ডাকলাম। কি নাটক করছো এসব তুমি? এই সব কিছু তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে করেছো, তাই না? এত বছর ধরে তুমি আমার কাছে এসব কেন লুকিয়েছো? হ্যাঁ,
নিজের সীমার মধ্যে থাকো তুমি। ও আমার স্বামী হয়, যা ইচ্ছে তাই করতে পারে, বুঝেছো তুমি? ওর যা করার ছিল করে ফেলেছে, কিন্তু আজকের পরে ও এসব কিচ্ছু করতে পারবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর চুপ করে থাকবো না। আর আমি এটা খুব ভালো করেই জানি, আমি তখনই বলতে পারবো যখন আমি তোর মুখটা বন্ধ করে দেব। আর আমি ওকে মেরে ফেলি। এমএলএ স্যার, আপনি আপনার ইচ্ছে পূরণ করার জন্য জানি না কতজনের প্রাণ নিয়েছেন, আর আজকে আপনার নিজের পরিবারটাও ধ্বংস হয়ে গেল। এবারে জেলে গিয়ে ঘানি টানবেন। আর ম্যাডাম, আপনি যে সময় আপনার সাথে এই ঘটনাটা ঘটেছিল, আপনি যদি ঠিক সেই সময় আমাদের কাছে আসতেন, তাহলে হয়তো এতগুলো নিরীহ মেয়েদেরকে রেপ আর 14 জন নিরীহ মেয়ের খুনের অপরাধ আপনার উপরে আসতো না। শাস্তি তো আপনাকেও পেতে হবে। যে মেয়েকে অপরাধী মনে করা হচ্ছিল সেই অপরাধের শিকার হয়েছিল। বরখা সবার আগে শ্লীলতাহানি এবং ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছিল, আর এই সবের থেকে রেহাই পাওয়ার জন্য ও নিজের মতন মেয়েদেরকে টার্গেট করা শুরু করলো। ব্ল্যাকমেলিং একটা এমন না থেমে থাকা অপরাধ, সেখানে যদি আপনি শুরুতে ভয় পেয়ে যান তাহলে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। যদি বরখা প্রথমেই এই প্রতিবাদ করত তাহলে কখনোই সমস্যায় পড়তো না, কিন্তু সে তো নিজেই এই অপরাধে সামিল হয়ে গেল। আর এটাই আগে থেকে এই অপরাধে সামিল এমএলএ রোশনলালের স্ত্রী রাধিকা মোড অফ অপারেন্ডাস ছিল, আর দুজনকে তার শাস্তিও পেতে হলো। এমএলএ রোশনলালের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেল। বেশিরভাগ সময় মেয়েদেরকে এবং নারীদেরকে তাদের অশ্লীল ফটোগ্রাফস এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় বা ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়। এরকম ক্ষেত্রে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এরকম ফটোগ্রাফস এবং ভিডিওসকে সার্বজনীন করে দেওয়া আইনত অপরাধ, আর অপরাধীকে তার শাস্তিও পেতে হয়। লাঞ্ছিত করার ভয় দেখিয়ে বেশিরভাগ সময় অপরাধীরা মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। এটা প্রয়োজনীয় যাতে শুরুতেই প্রতিবাদ করা হয়, যাতে এই ঘটনা আর না ঘটতে পারে। অপরাধ যে কোনো সময় যে কোনো জায়গায় করা নাড়তে পারে, সেই জন্য অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। আর আমাকে অনুমতি দিন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।